তাহলে তার বিরুদ্ধে ইলেকশন পিটিশন করে। ইলেকশন পিটিশনের ভিত্তিতে তার প্রার্থীপদ বাতিল হয়ে যায় তখন। মানে এক্ষেত্রেও সেটা হতে পারে। কথা বলেছিল। তো এইরকম মানুষকে দিয়ে, এরকম দেশদ্রোহীদেরকে দিয়ে শেষ কামড় দেওয়ার চেষ্টা করেছিল, যেটি দিতে সম্পূর্ণভাবে ব্যর্থ। রাজনৈতিক দল মাওয়িস্টদের সাহায্য নিচ্ছে, এটুকু আমি বলতে পারি। যারা সংবিধান বিরোধী, যারা দেশদ্রোহী, তাদের সাহায্য নিয়ে বিজেপিকে আটকাবার চেষ্টা করছে এই অভিযোগ। স্যার, প্রথমেই আপনাকে সিএম নিউজ মিডিয়ায় স্বাগত। নমস্কার। 2024-এ যে লোকসভা ভোট ছিল তার আগে কোলাঘাটে শুভেন্দুবাবুর একটি ভাড়া বাড়িতে পুলিশ রেড করে, সেই নিয়ে মামলা ছিল আজকে হাইকোর্টে। ভাড়া বাড়ি নয়, ওনার কোলাঘাটের যে অফিস, সেই অফিসে পুলিশ রেড করতে যায় অন্যায়ভাবে। ইসিআই এর সমস্ত নির্দেশাবলী, সেগুলোকে সমস্ত ভায়োলেট করে তারা বাড়ির ভেতরে ঢোকার চেষ্টা করে এবং অন্যায় করে আর কি। কোনো রকম ভাবে কোনো সার্চ ওয়ারেন্টও ছিল না, কোনো কিছুই ছিল না। সিসিটিভি ফুটেজ সহ সমস্ত রেকর্ড আমাদের কাছে ছিল, সেটা নিয়ে আমরা হাইকোর্টের দ্বারস্থ হই। তখন হাইকোর্টের থেকে বাঁচার জন্য পুলিশ একটি ফলস এফআইআর রেজিস্টার করে ওই ঘটনাটি নিয়ে। তো সেই নিয়েই মামলা। সে মামলাতে একটি স্টে অর্ডার ছিল যে পুলিশের করা এফআইআর এ পুলিশ কোনো রকমের স্টেপস নিতে পারবে না। মামলাটি পুনরায় শুনানির জন্য আজকে আসে। তো আজকে এসে যে অন্তর্বর্তী আদেশটি ছিল, এফআইআরটাকে যে স্টে করা ছিল, সেই স্টেটাকে আবার এক্সটেন্ড করে দেওয়া হয়েছে। জুন মাসের শেষ অবধি সেটাকে এক্সটেন্ড করে দেওয়া হয়েছে। এটা জাস্ট আর একটা নিদর্শন ওনার বিরুদ্ধে যেরকম মিথ্যে মামলা করা হয়ে এসেছে এত বছর ধরে আর কি। ওনার এবং ওনার সঙ্গে যারা ওনার মানে সহকারী যারা আর কি, এরকম ভাবে যে পুলিশ প্রসিকিউশন যারা ফেস করেছে, এটি তার আর একটা নিদর্শন মাত্র আর কি। মানে এটার কোনো ইম্প্যাক্ট কি সামনের যে বিধানসভা নির্বাচন আছে তাতে পড়তে পারে? মানুষ তো জানে, মানুষ সবাই দেখেছে আর কি। কেননা ঐতিহাসিক অনেকগুলি রায়ও হয়েছে মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের মামলাগুলি নিয়ে আর কি। এই মানে কিরকম ভাবে হাইকোর্ট কতগুলো এফআইআর ওনার বিরুদ্ধে যেগুলো হয়েছিল সেগুলোকে অলরেডি কোয়াশ করে দিয়েছে। তো মানুষ দেখছে একটি মানুষ বিরোধী কণ্ঠস্বর হওয়ার জন্যে পুলিশ মেশিনারিকে দিয়ে কিভাবে তাকে হ্যারাস করাবার চেষ্টা করা হচ্ছে। এবার সেটা বাকিটা যারা ভোট দেবেন তারাই ঠিক করতে পারবেন, তারাই বলতে পারবেন। ভবানীপুর কেন্দ্রে শুভেন্দুবাবু প্রার্থী হয়েছেন বিধানসভা নির্বাচনে, সেই প্রার্থীপদ খারিজ করার জন্য মামলা করা হয়েছিল তৃণমূলের তরফ থেকে, সেই মামলাও খারিজ করে দিয়েছে হাইকোর্ট। তৃণমূল বলাটা, অফিসিয়ালি তৃণমূল বলাটা ভুল হবে। এটা একটা পলিটিক্যাল কনস্পিরেসি ছিল। একটি জনস্বার্থের মামলা করা হয়। জনৈক সৌম্য মণ্ডল বলে এক ব্যক্তি সে মামলা করে অদ্ভুতভাবে একটি প্রেয়ার করে বসে, জনস্বার্থের মামলা করে, যে মাননীয় বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারীর প্রার্থীপদ যাতে বাতিল করা হয়। কেননা তিনি নাকি হোলির দিনে কোনো পলিটিক্যাল র্যালি করেছিলেন, সেখানে নাকি কিছু কথা বলেছিলেন যেটা নাকি সেকুলারিজমের বিরোধিতা করছে বা নাস্তিকতার বিরোধিতা করছে। এই সমস্ত হাবিজাবি লিখে আর কি মামলা করেছিলেন। এবার এটা পুরোপুরি একটি রাজনৈতিক চক্রান্ত ছিল। এটি শুভেন্দুবাবু যে দলের প্রতিনিধিত্ব করছেন, ভবানীপুর থেকে যে দলের হয়ে উনি কন্টেস্ট করছেন, সেই দলের যারা বিরোধিতা করে তারা এই ষড়যন্ত্রটি করেছিল। আর এই সৌম্য মণ্ডলের ব্যাপারে আমরাও খোঁজ খবর করি, রিসার্চ করি, করে কোর্টের কাছে গতকাল আমরা ইন্ডিকেটও করি। এই সৌম্য মণ্ডল হচ্ছে একজন নকশাল, হি ইজ আ নাক্সালাইট, আর আলট্রা লেফট মার্কসিস্ট থিঙ্কার আর কি। তো এখন হয়তো এটা একটা শেষ চেষ্টা করা হয়েছিল আর কি, একটা শেষ কামড় দেওয়ার, জাস্ট মানে নির্বাচনের একদিন বা দুদিন আগে এরকম একটি ফ্রিভোলাস মামলা ফাইল করে। কেননা একাধারে এই কি বলবো, এই ভুয়ো মামলা কথাটা ইউজ করছি, কেননা আদালতও বলেছে হচ্ছে যে এই মামলাতে কোনো গ্রাউন্ড নেই, তাই জন্য অ্যাডমিটই করেনি। আদালত ডিসমিস করে দিয়েছে অ্যাডমিশন না করে, জনস্বার্থের কোনো কজই মানে কোনো কারণ বা কোনো আইন কিছুই দেখাতে পারেনি। অন দি আদার হ্যান্ড, এই যে পিটিশনার, যে আবেদনকারী, সে কনস্ট্যান্ট বেসিসে ফেসবুকে সোশ্যাল মিডিয়া দিয়ে একটা করে যাচ্ছিল, একটা মুভমেন্ট করে যাচ্ছিল, যেখানে ক্রমাগত লোকজনকে বলছিল হচ্ছে যে আপনারা কেউ শুভেন্দু অধিকারীকে ভোট দেবেন না, যদি ভোট দেন আপনাদের ভোট নষ্ট হবে। কারণ আমার মামলাতে শ্রী শুভেন্দু অধিকারীর প্রার্থীপদ বাতিল হতে চলেছে, তাই জন্য আপনারা যারাই ভোট দেবেন চিন্তা করে ভোট দেবেন, ওনাকে ভোট দেওয়া মানে ভোট নষ্ট করা। তো এর থেকেই বোঝা যাচ্ছে যে কতটা ক্যালকুলেটেড পলিটিক্যাল মুভ ছিল, যেটা কিছু রাজনৈতিক দল একজন নকশালকে দিয়ে
করিয়েছে একজন আলট্রা লেফটকে দিয়ে, যে কয়েকদিন আগে ইনফ্যাক্ট আবার অলরেডি টুইটারে আমরা দেখলাম, এক্স হ্যান্ডেলে দেখলাম আর কি, ওনার বিরুদ্ধে পুলিশের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে জুডিশিয়াল অফিসারদের উপরে যে আক্রমণ হয়েছিল, যারা আক্রমণকারী তাদের হয়ে যে সমবেদনা দেখিয়েছিল, তাদের পক্ষে যে কথা বলেছিল। তো এইরকম মানুষকে দিয়ে, এরকম দেশদ্রোহীদেরকে দিয়ে শেষ কামড় দেওয়ার চেষ্টা করেছিল, যেটি দিতে সম্পূর্ণভাবে ব্যর্থ। সত্যের জয় হয়েছে এই অবধি। মানে তার মানে এই যে বিজেপি থেকে বলা হয় যে সিপিএম তৃণমূলের মধ্যে একটা গট আপ কেস রয়েছে, মানে এই ঘটনা তো তাহলে একদম প্রমাণিত সেটা, যে তারাই এটা করেছে। দেখুন, সিপিএম তৃণমূল, আমি কোনো আইনজীবী হিসেবে কোনো দলের নাম তো করব না, তবে বিজেপিকে প্রতিহত করার জন্যে কোনো রাজনৈতিক দল মাওয়িস্টদের সাহায্য নিচ্ছে, এটুকু আমি বলতে পারি। যারা সংবিধান বিরোধী, যারা দেশদ্রোহী, তাদের সাহায্য নিয়ে বিজেপিকে আটকাবার চেষ্টা করছে, এই অবধি বলতে পারি, যাতে তারা আপাতত সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। অন্যদিকে ভবানীপুরেরই প্রার্থী শাসক দলের মমতা বন্দ্যোপাধ্যায়, সে যে নমিনেশন জমা দিয়েছে সেখানে যেখানে কেসের উল্লেখ করার কথা, উনি সেই বিষয়টা দেখেনি, পুরোটাই স্কিপ করে গেছে। এই হিসেব মানে সেটা যদি দেখি, ওনার বিরুদ্ধে তো প্রার্থীপদ খারিজ করার মামলা করা যেতে পারতো। যদি উনি যেতেন, উনি হেরে গেলে তো আর ওনার প্রার্থীপদ বাতিলের প্রশ্ন আসছে না। কোনোভাবে যদি মানে কোনোভাবে বলাটা উচিত হবে না, মানে যেই জিতুক আর কি, যদি এরকম কিছু করে থাকে আর কি, আইনজীবী হিসেবে বলবো আবার, যদি এরকম কিছু তথ্য গোপন করে থাকে নমিনেশনে, সেরকম কোনো প্রার্থীর যদি কখনো সফল হয়, তাহলে তার বিরুদ্ধে ইলেকশন পিটিশন লাই করে। ইলেকশন পিটিশনের ভিত্তিতে তার প্রার্থীপদ বাতিল হয়ে যায় তখন। মানে এক্ষেত্রেও সেটা হতে পারে। আগে দেখুন কে জেতে, বিজেপি জেতে না তৃণমূল জেতে না সিপিএম জেতে না কংগ্রেস জেতে, তো তারপরে তো সেটা করা যাবে। আগে ভোটের রেজাল্ট দেখা যায়। যদি ধরুন আপনি যার কথা বলছেন উনি হয়তো জিতলেনই না, তো তখন আর প্রার্থীপদ বাতিল কি হবে তার? না মানে ইলেকশনের আগে প্রার্থীর তো আর প্রার্থীপদ বাতিল হয় না। ইলেকশনের আগে কোনো রকম স্টেপ নেওয়া যায় না? ইলেকশনের আগে দেখুন একটা সামারি প্রসিডিওর আছে, সামারি পাওয়ার্স আছে রিটার্নিং অফিসারের, বাট সামারি পাওয়ার্স এর মধ্যে এইটা আপনার হয় না আর কি, মানে এই ব্যাপারটা, এই সাপ্রেশন অফ ইনফরমেশনটা সামারি পাওয়ারের মধ্যে ঢোকে না। যদি উনি কোথাও এফিডেভিটে ব্ল্যাঙ্ক রেখে থাকেন কিছু, তাহলে সেটা সামারি পাওয়ারের মধ্যে পড়ে, তখন রিটার্নিং অফিসার তাহলে পদক্ষেপ নিতে পারে। আদারওয়াইজ এটা যদি হয়ে থাকে, এটার জন্য ইলেকশন পিটিশনই হচ্ছে একমাত্র উপায়, একমাত্র রাস্তা। আর শেষ প্রশ্ন হলো, প্রথম দফার ভোট গেছে, মানে খুবই শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে বলা যেতে পারে প্রথম দফায়, দ্বিতীয় দফার ভোটও কি নির্বাচন কমিশন এভাবে করাতে পারবে বলে আপনার মনে হয়? দেখুন, ইলেকশনের ক্ষেত্রে আমরা চিরকাল দেখে এসেছি যে সারা ভারতবর্ষ একরকমের হয়, ভোটের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ একরকমের হয়, কেননা পশ্চিমবঙ্গের রক্ত, প্রাণনাশ এগুলো ছাড়া আমরা কখনো দেখিনি হচ্ছে যে নির্বাচন হচ্ছে। এবারের নির্বাচনটা বড্ড অন্য রকমের। খুব গর্ববোধ করছি যে আমিও এখন ভারতের এমন এক রাজ্যে থাকি যেখানে ইলেকশন নিয়ে মানুষের প্রাণ যায়নি, সেই অর্থে এখনো অবধি। মানে দ্বিতীয় দফার ভোটও শান্তিপূর্ণভাবেই হবে আশা করা উচিত। যেরকম ভাবে মানে ইসিআই ভোট করিয়েছে, দেখুন, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন, এটাই হচ্ছে সংবিধান বলে। ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন মানে হচ্ছে জিনিসটা ইম্পার্শিয়াল হতে হবে। তো এখানে আমরা যা নিদর্শন দেখে এসেছি, ফ্রি অ্যান্ড ফেয়ার তো কখনোই হয় না। তো এবারে তো সেটা বলতে পারেন, দেখুন কত মানুষ নিজে থেকে বেরিয়ে গিয়ে ভোট দিয়েছে, 92%-এর উপরে টার্ন আউট ফার্স্ট ফেজ অফ ইলেকশনে। সো মানুষ খুব ভালো করেই বুঝতে পারছে যে মানুষ কি বলবো আশ্বস্ত হচ্ছে, মানুষ ভয় পাচ্ছে না, মানুষ জানে যে তারা বেরিয়ে গিয়ে ভোট দিলে তাদেরকে কোনো কি বলবো বেআইনি কোনো মানে গুন্ডা বদমাইশ অ্যান্টি সোশ্যালদের দ্বারা তাদেরকে অত্যাচারিত হতে হবে না। মানুষ এই কনফিডেন্সটা পেয়েছে। গণতন্ত্রের তো এটাই সব থেকে বড় জয়। এই ব্যাপার। অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। নমস্কার, ভারত মাতা কি জয়, বন্দে মাতরম। আমি শুভেন্দু অধিকারী, আপনাদের ভবানীপুর বিধানসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির প্রার্থী। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির আশীর্বাদ ধন্য বিজেপি মনোনীত প্রার্থী। ইভিএম এ 1 নম্বরে আমার নাম আছে পদ্মফুল চিহ্ন। আমি আপনাদের সকলের সমর্থন, আশীর্বাদ, শুভেচ্ছা প্রত্যাশা করি। আবেদন করব বেশি সংখ্যায় ভোটদান করুন। ভারতের নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী আপনাদের নিরাপত্তা সুনিশ্চিত করার ব্যবস্থা করেছে। আমি আপনাদের কাছে আবেদন করব, গত 15 বছর এই রাজ্যে চাকরি দুর্নীতি থেকে নারী নির্যাতন, টাটাকে তাড়ানো থেকে শুরু করে যে অপশাসন কুশাসন হয়েছে, তার নেতৃত্ব দিয়েছেন মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুরবাসীর দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাক্তন করা।
আপনারা অভয়ার ঘটনা থেকে শুরু করে দুর্গাপুর আইকিউ সিটি থেকে কসবা ল কলেজ, 26,000 চাকরি চুরি থেকে 6,888 শিল্প তাড়ানো, 19,000-এরও বেশি সরকারি স্কুল বন্ধ করা থেকে শুরু করে এই কুশাসনের হাত থেকে বাংলার মানুষকে পরিত্রাণ আপনারাই দিতে পারেন। আপনাদের মূল্যবান ভোট ভারতীয় জনতা পার্টিকে পদ্মফুল চিহ্নে 1 নম্বর বোতামকে দেওয়ার আবেদন করি। আমি কথা দিচ্ছি, ভবানীপুরেই আপনাদের সঙ্গে থাকবো। 15 বছর এমএলএ কে আপনারা দেখতে পাননি, আগামী 5 বছর সুশাসন, সুরক্ষা, প্রকৃত রামরাজ্যের জন্য পদ্মফুল চিহ্নে ভারতীয় জনতা পার্টিকে ভোট দেওয়ার বিনম্র আবেদন জানালাম। ভারত মাতা কি জয়। নমস্কার। আপনি একটা কমপ্লেন করুন ইলেকশন কমিশনে, আমাকে কপি দিন। তাদের বক্তব্য সহায় সাথী পোর্টালের থেকে আপনি স্পিকারে কে এসে বন্ধ করেছে? কোন দিতে হবে। মাইক চালাও, মাইক চালাও, মাইক চালাও, পেছনে মাইক চালাও। কোন পুলিশ বন্ধ করেছে? সুজিত কর্মকারকে ভবানীপুর থানার যে পুলিশ ধমকেছেন, আমি বলে গেলাম, লাস্ট ওয়ার্নিং, আপনি আমাকে জানাবেন, আপনার নাম্বার দিয়ে দিচ্ছি। এইসব করবেন না। বেতনটা ট্যাক্সের টাকায় দেয়। ওই কয়লা বালি গরু পাচারের টাকায় বেতন পান না। প্রত্যেকটা দেশি মদের বোতল থেকে মমতার বাড়িতে 2.5 টাকা করে আসে, বালির গাড়ি থেকে 10,000 টাকা করে আসে। একটা গরু পাচার হলে মমতার বাড়িতে 2,000 টাকা আসে। 4টে টালি লাগিয়ে রেখেছে, মানে ভাবছেন কি সততার প্রতীক? সব জানি আমরা, বলে গেলাম, সাবধান করে দিয়ে গেলাম। আজকে আমি আপনাদের ডেকেছিলাম প্রায় 1 মাস প্রচারে আছি, জীবনে বহু নির্বাচন দেখেছি, লড়েছি। আমি এরকম একটা অভূতপূর্ব, অসভ্য এবং প্রতিদিন বাধা দেওয়া, এমনকি মন্দিরে পুজো দিতে যাওয়াতে বাধা, পুলিশের সামনে সব, প্রচারে বাধা, আমাদের ছেলেদেরকে শাসানো, আমাকে কে মালা পরিয়েছে, হার পরিয়েছে, হরিষার হাটের ওপরে গিয়ে সেই বৃদ্ধাকে শাসানো, বস্তিতে গিয়ে ঘর ভেঙে দেবো এই বলে শাসানো, তার ছেলে আমার সঙ্গে ঘুরছে কেন? ধনী দরিদ্র কেউ বাদ নেই। হাই রাইজ বিল্ডিং গুলোতে গতবারের ঘটনাগুলো আপনারা জানেন, বলে সেই ঘটনার পুনরাবৃত্তি হবে এবং তার থেকেও ভয়ঙ্কর ঘটনা ঘটবে বলে শাসানো। এবং হাই রাইজে যাতে আমি প্রচার করতে না পারি, ডোর টু ডোর করতে পারি, কমিউনিটি হল না পাই, ইত্যাদি ইত্যাদি। যদিও আমি এই সমস্তকে অতিক্রম করে যা যা করার করেছি, এগুলো সবই 6টা থানা জানে, মানিকতলা কেন্দ্রের যে 6টা থানার অধীনে। এইগুলো শুধু যে তৃণমূলের এই তথাকথিত কর্মী গুন্ডারা করছে তা না, এসবের পেছনে স্বয়ং তৃণমূলের প্রার্থী এবং তার হাজব্যান্ড, এবং শোনা যায় নাকি তার হাজব্যান্ড নাকি এটা এই যে গুন্ডা বদমাসের ব্যাপার ট্যাপারগুলো, ফ্ল্যাগ ফেস্টুন ব্যানার হোর্ডিং সব প্রতি রাতে নিয়ম করে, একটা দিন বাকি নেই যে আমার ফেস্টুন ফ্ল্যাগ হোর্ডিং ব্যানার এগুলো ছেড়েনি, ফেলে দেয়নি, দেওয়াল লিখা মোছা এই সমস্ত তো রয়েছে। তো যাই হোক, আমরা মানুষের খেয়ালে রয়েছি, ওরা দেয়ালে থাকুক। বহু নির্বাচনও তো দেখেছি, কিন্তু এক অভূতপূর্ব পরিস্থিতিতে কাদের বিরুদ্ধে নির্বাচন লড়তে হচ্ছে, তাদের সঙ্গী সাথী কারা, এদের সম্বন্ধে 2-4টে কথা
আমার মনে হলো যে আজ বলা উচিত। আমি গতকালই বলতাম, যেহেতু আমাদের সর্বভারতীয় সভাপতির প্রেস কনফারেন্স ছিল, তাই আমি আর কালকে করিনি। থানার যে 6টি থানা, তারা মোটামুটি, তাদের সকলের কথা বলবো না, বেশিরভাগই তৃণমূলের ভয় হোক আর এই তৃণমূলের প্রার্থীর যোগসাজেশ হোক, যাই হোক, তারাও একটুখানি ভয়ভীত, বা যেগুলো করার নয় সেগুলো করছে। গুন্ডা বদমাশরা তো যা করার করছে, পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে দর্শকের মতন। হাই রাইজ বিল্ডিং এ বলা হয়েছে কোথাও গরু কেটে ঝুলিয়ে দেবে গেটের সামনে, যেটা গতবার আপনারা জানেন যে ডিজে বাজিয়ে, অটো ঢুকিয়ে দিয়ে, গাড়ির কাঁচ ভেঙে, মদের বোতল ছুঁড়ে, বেশ কিছু, আমি নামগুলো করতে চাই না, আপনারা জানেনও বোধহয়, বেশ কিছু যে হাই রাইজ হাউজিংস রয়েছে বা বস্তিতেও, এবং সেখানে এখনো পর্যন্ত গত 21-এর পর, 24-এর পার্লামেন্টের পর বা 24-এর উপনির্বাচনের পর আজও বহু মানুষ আতঙ্কে রয়েছে। বাড়িঘর, দোকানপাট, ব্যবসা, বাড়ি ছাড়া। একজন বৃদ্ধা আমাকে কেঁদে বলল যে আমার